বকখালিতে এসে তোমরা সাইট সিনে বেরিয়ে যে 4টি জায়গা না দেখলে পুরো ঘোরাটাই ইনকমপ্লিট থেকে যায়। আজ তোমাদের সেই জায়গাগুলোর কথা বলবো। বিকেল 3:30-4টে নাগাদ আমরা টোটোয় চেপে বেরিয়ে পড়েছিলাম হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে, আমাদের প্রথম গন্তব্যস্থল। আর এরপর আমরা যাব একে একে আরও 3টে জায়গায়। তো চলো প্রথমে আমরা ঘুরে আসি হেনরি আইল্যান্ড। যাওয়ার পথে এখানে তোমাদের দেখাবো এখানকার, যদি তোমরা থাকার ব্যবস্থা করতে চাও তাহলে কোথায় তোমরা থাকবে বা কিভাবে থাকবে। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা কলকাতা বিকাশ ভবনের পাশেই রয়েছে হেনরি আইল্যান্ডের বুকিংয়ের জায়গা, যেখানে বুক করলে তোমরা হেনরি আইল্যান্ডে থাকতেই পারো 1টি বা 2টি দিন। জায়গাটা কিন্তু একেবারেই নিরিবিলি এবং খুব সুন্দর, তাই তোমরা কিন্তু চাইলে একদম শহরের কোলাহলের বাইরে এসে 1টা বা 2টো রাত এই হেনরি আইল্যান্ডেও কাটাতেই পারো। হেনরি আইল্যান্ডের হয়তো অনেক সেপারেট ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, কিন্তু আমি এখনও হেনরি আইল্যান্ডে কখনো একা একা থাকিনি বা একটা রাত এখানে কাটাইনি। আমরা এসেছিলাম বকখালি, শুধু সাইট সিনের উদ্দেশ্যেই এবারটা আমাদের এখানে আসা। তো দেখা যাক কি কি আছে হেনরি আইল্যান্ডে। আমাদের টোটো তো দিব্যি গতিতে ছুটে চলেছে, তার সাথে রোদও ছিল হালকা হালকা। মাম্মাকে সাথে নিয়ে আমরা কিন্তু দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে খুব দারুণ আনন্দের সাথে এগিয়ে চলেছিলাম সামনের দিকে। জায়গাটা ছিল ভীষণ সুন্দর, তাই আমাদের দেখতে এবং আনন্দ নিতে কোনো রকম অসুবিধে হচ্ছিল না। সমস্তটা মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য এবং অসাধারণ একটা জায়গা, যে জায়গাটায় না আসলে হয়তো অনেক কিছুই অদেখা থেকে যেত। চারিদিকে রয়েছে সবুজের সমারোহ, আর তার পাশে রয়েছে বিপুলাকার জলরাশি, অর্থাৎ এটা পুকুর না খাল না কি আমি ঠিক বুঝতে পারছিলাম না, যদিও এখানে বোধহয় সেচের কাজের জন্যেই এই জলগুলোকে বাদ দিয়ে রাখা হয়েছে। পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড। আসার পথে তোমাদেরকে দেখালাম যে তোমরা যদি এখানে স্টে করতে চাও তাহলে কোথায় কীরকম ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে। আর এবার যাব হেনরি আইল্যান্ডে যে মেন বিচ, এই বিচে কিন্তু যাওয়া যায় না, এখানে সতর্কীকরণ রয়েছে যাতে কেউ সমুদ্রে না নামে। তো বিচটা কেমন কি, আর এখানে কাঠের পোল আছে যেটা একে একে পার করতে হবে, এবার সেগুলোই দেখে নেওয়ার পালা। আর চারিদিকে দেখো, এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশে কিন্তু বেশ প্রচুর পরিমাণে গাছপালা, এবং এই গাছগুলো অবশ্যই বিশেষ কোনো গাছ, আর এগুলো নিশ্চয়ই বিশেষ কোনো নামও রয়েছে, কিন্তু আমি তো সবটা জানি না, হয়তো এখানে সেগুলো লেখা বা লিখে রাখাটা সম্ভবও না, কারণ এতটাই বিপুল পরিমাণে গাছগুলো। দেখো পুরো ঘন একটা জঙ্গলের মতন এটা পুরো একেবারে। তবে এখানে সুন্দরী গাছ থাকার একটা সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু সুন্দরবন অঞ্চলের একদম কাছে। তো চলো সামনে এগোই আর দেখি সামনে কি হচ্ছে। আর এই যে সামনে আমার সরু রাস্তা, দুদিক ঘেরা, যার ফলে এখানে তোমাদের কোনো টোটো আসতে পারবে না। টোটো তোমাদেরকে ছেড়ে দেবে একটু আগে, তোমাদেরকে এই জায়গাটা সম্পূর্ণভাবে হেঁটে যেতে হবে। পুরোটা দেখো ম্যানগ্রোভ এরিয়া, কত গাছ কত কিছু, দেখো দেখো খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, অসাধারণ। আমি এটাকে মৌসুনি এসেছি, মৌসুনি আমার বেশ ভালো লেগেছে, তবে হেনরি আইল্যান্ডটা হয়তো তার থেকেও বেশ খানিকটা বেশি ভালো লাগছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে। পরে যদি কোনো ব্লগে কখনো পারি নিশ্চয়ই এখানে একবার স্টে করারও চেষ্টা করব। জানি না সন্ধ্যের পরে হয়তো এইসব এরিয়াগুলোতে আসতে দেবে না, জানি না সেই ব্যাপারটা, সেটা যদি পারি কারোর সাথে কথা বলবো। দেখা যাক বিচে ডিউটিরত যারা রয়েছেন তাদের থেকে হয়তো ইনফরমেশন পাবো। দূরে দেখতে পাচ্ছ কত কত ম্যানগ্রোভ। এতক্ষণ তো গাছপালা দেখালাম, এবার দেখাই কতটা সরু এই রাস্তাটা, এবং তার দুদিকে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ গাছগুলি। জায়গাটা দিয়ে যেতে কিন্তু দিনের বেলাতেই বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছিল। সামনে আমার কন্যা আর হাজব্যান্ড যাচ্ছে, আর একে একে আমরাও এগোচ্ছি। চলো দেখি। এখানে আসতে গেলে তোমরা কিন্তু টোটোতে 10 টাকা এবং মাথা পিছু 10 টাকা করে দিয়ে তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। তবে এই যে সরু রাস্তাটা আমি পার করছি এখন, এই জায়গাটা কিন্তু কোনো রকমভাবেই কোনো টোটো আসার মতন পজিশন নেই, সেখানটা কিন্তু তোমাদেরকে একাই যেতে হবে, হেঁটে যেতে হবে এইটুকু রাস্তা। বেশ ভালো, কাঠের পোলটা দিয়ে যেতে হবে একে একে। চলো কাঠের পোলের কাছাকাছি চলে এসছি আমরা।
এই যে পার করছি এখন কাঠের পোল, আর এই দেখো এগোচ্ছি এক কাঠের পোল দিয়ে পার করছি জায়গাটা। এখানে কিন্তু একজন করে যাবার পারমিশন আছে, একের বেশি কিন্তু লোক যাতায়াত করা যাবে না। আর এই দেখো এখানে লেখাই রয়েছে সতর্কীকরণ, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি সতর্কীকরণটা। লেখাই রয়েছে সমুদ্রে কেহ নামিবেন না, চোরাবালি চোরাস্রোত আছে, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন। তাই এখানে একেবারেই বারণ, এখানে আসলে সমুদ্রে না নামাটাই ভালো। এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে কিন্তু সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটাতে দেখো দুদিক থেকে গাছপালা এসে একে অপরকে কিন্তু আলিঙ্গন করে পুরো জায়গাটাকে একটার সাথে আরেকটা কিন্তু একটা পুরো মানে খোলা আকাশ তোমরা দেখতে পাবে না, এখানটা কিন্তু পুরো পরিষ্কার। দেখো পুরো জায়গাটা কিন্তু ঘিরে নিয়েছে। এবার চলো আরো খানিকটা এগিয়ে দেখি সমুদ্রের কি কন্ডিশন আর সমুদ্র কেমন এখানে। এবারে আমরা চলে এসেছি একদম বিচের কাছাকাছি। দেখো এখানেও কিন্তু বেশ কিছু ম্যানগ্রোভ মাটি থেকে উৎপাটিত হয়ে নিচে পড়ে রয়েছে, আর আশেপাশেও বেশ কিছু ম্যানগ্রোভ দেখতে পাচ্ছি। একেবারে ফাঁকা একটা বিচ, আর চারিদিকে শুধু জলরাশি আর জলরাশি, শুধু বালি আর জল দেখে মন কিন্তু এখানে দারুণ আনন্দে ভরে উঠছে। আর তার সাথে ভালো লাগছে এখানকার সমুদ্রের যে গর্জন সেটা শুনতে। সত্যি যেন অসাধারণ এক প্রকৃতির সৌন্দর্যের কাছে মানুষের মনকেও হার মানতে হয়। তাই এই হেনরি আইল্যান্ডে যতটা পারি সময় কাটিয়ে আমরা যেতে চাই, যাতে এই স্মৃতিটা দীর্ঘদিন মনের মধ্যে কোনো এক গোপন কোণায় পড়ে থাকে। এই সেই জায়গা যেটা হচ্ছে হেনরি আইল্যান্ডের সি বিচ, দেখতেই পাচ্ছ। তবে এখানে যেহেতু চোরাবালি রয়েছে সেই জন্য চোরাবালির জন্য এখানে নামা বারণ। তাই সবাই দেখো দূরেই দাঁড়িয়ে উপভোগ করছে এখানকার সমুদ্র। সত্যি কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। চলো খানিকটা সময় তোমাদেরকেও শোনাই সমুদ্রের এই গর্জন আর উপভোগ করি এই মনোরম দৃশ্য। বেশ খানিকটা সময় সমুদ্র পাড়ে কাটিয়ে দারুণভাবে মনোরম পরিবেশ এবং সমুদ্র এবং তার বালিয়াড়িকে উপভোগ করার পর এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তাই ফেরার আগে একটু তোমাদের সাথে আরও শেয়ার করে নিচ্ছিলাম হেনরি আইল্যান্ডের কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলো আমাদের মণিকোঠায় আর তোমাদের কাছে ব্লগের মাধ্যমে থেকে যায়। এবারে আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল বেনফিশ মৎস্য দপ্তরের উদ্দেশ্যে, যেখানে গিয়ে আমরা হয়তো বেশ কিছু মাছের দেখা পেতে পারি, আর কিভাবে সেগুলো আমাদের বাজারে পৌঁছে যায় সে দৃশ্য হয়তো আমরা দেখতে পেতে পারি। সেই উদ্দেশ্যেই এখানে আসা। এবার চলে এসেছি বেনফিশ, যেখানে মাছ ধরার কাজ চলে সব সময়। চলো দেখা যাক কিছু দেখতে পাই কিনা আজকে। আর এই হচ্ছে সেই ট্রলারগুলি যেগুলি অক্লান্ত পরিশ্রমে বেশ কিছু মানুষ চালিয়ে নিয়ে যান এবং আমাদের খুবই প্রিয় বাঙালির মাছ ভাতের মাছটাকে জোগান করে নিয়ে আসেন। আর সেই জন্যে এই ট্রলারগুলো অনেক সময় কিন্তু ঝড়ের মুখেও পড়ে। এই যে দেখো এখানে কিভাবে মাছগুলোকে তোলা হচ্ছে, এরপর এগুলোতে কিন্তু বরফ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে সেগুলিকে পৌঁছে দেওয়া হবে আমাদের বাজারগুলিতে। আর সেখান থেকেই আমরা আমাদের নিত্যদিনের দারুণ পছন্দের জিনিস মাছ কিনে নিয়ে যাব। তবে এই মাছ যারা ধরে তারা কিন্তু তাদের জীবনের বাজি রেখে অনেকটা পরিশ্রম করে এই মাছগুলোকে ধরে, আর সেই মাছ বিক্রি হয় খুব স্বল্প মূল্যে, বা কোনো কোনো সময় হয়তো অধিক মূল্যেও বিক্রি হয়। তো যাই হোক না কেন, তাদের জীবনের দামের কাছে তো সেটা কিছুই নয়। এখানে দেখো তারা কিন্তু মাছ টাছ ধরে এখন নৌকোটাকে পরিষ্কার করছে।
আর এখানে মাছ কিন্তু রয়েছে, আবার এখানে ওপরেও কিন্তু মাছগুলোকে বরফ দিয়ে সাজানো হয়ে গেছে, যেগুলো চলে যাবে বাজারের উদ্দেশ্যে। তাই সব দিক থেকে কিন্তু দেখালাম তোমাদের কি করে মাছ ধরা এবং মাছ কি করে বাজার অবধি পৌঁছে যায় সেই দৃশ্যটা। এই দৃশ্যটা কিন্তু আমারও জানা ছিল না। আর এই যে দেখো, এইখানে দূরে যে জায়গাটা এই মুহূর্তে তোমাদের সাথে দেখাচ্ছি, সেটা হচ্ছে জম্বুদ্বীপের কাছাকাছি একটা জায়গা। এখান থেকে কিন্তু ট্রলারে চেপে জম্বুদ্বীপের উদ্দেশ্যেও যাওয়া যায়। আমরা যখন মৌসুমী এসেছিলাম তখন আমরা জম্বুদ্বীপটা ঘুরে নেওয়াতে এখন আর আমরা জম্বুদ্বীপটা ঘুরতে যাইনি। তাই আমাদের জম্বুদ্বীপের উদ্দেশ্যে যাওয়ার কোনো কারণও ছিল না, আর মেয়ে নিয়ে অতটা জলপথে যাবও না। সেজন্যেই আমরা কিন্তু জম্বুদ্বীপটা দূর থেকেই তোমাদেরকে একটু ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করলাম। জম্বুদ্বীপের যত ভেতরের দিকে যাবে তত এরকম ঘন ম্যানগ্রোভ অরণ্য তোমরা দেখতে পাবে। আর সেটাই দেখার জন্য মানুষ কিন্তু ট্রলারে চেপে রওনা হয়। আর এবারে চলে এলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল কার্গিল বিচ, যে বিচটা ফেমাস শুধুমাত্র সূর্যাস্ত দেখবার জন্য। আর আমরা যখন পৌঁছেছিলাম ভাগ্যবশত সেই সময় সূর্যাস্তের সময় হয়ে এসেছিল। আমাদের টোটো দাদা খুবই ভালো ছিলেন বলে ঠিক সেই সময়তেই আমাদের পৌঁছে দিয়েছিলেন। আর দেখতেই পাচ্ছ যে কি অসাধারণ সুন্দর লাগছে এই দৃশ্য। আর এখানে দেখো জলের মধ্যে আস্তে আস্তে যেন মনে হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে। আর বিচটাও কিন্তু ভীষণ সুন্দর। বিচটায় কিন্তু বিপুল পরিমাণ জলরাশি বা জলের ঢেউ কিন্তু দেখতে না পাওয়া গেলেও নির্জন একটা বিচ, বেশ সুন্দর। আর এখানে সূর্যের ডোবার বা অস্ত যাওয়ার যে দৃশ্য, সেটা কিন্তু দেখার জন্য মানুষ অনেক দূর দূর থেকে এসে অপেক্ষা করে। আমাদের ভাগ্যটা আজকে সত্যি সুপ্রসন্ন ছিল বলে আমরা কিন্তু সেই দৃশ্য খুব সুন্দরভাবেই নিজেদের নজরবন্দি এবং ক্যামেরাবন্দি করতে পেরেছি। আর এবারে আমরা বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর চলে এসছে সেই সময়, যে সময় সূর্য কিন্তু একেবারে আজকের দিনের জন্য অস্তাচলে যেতে চলেছে। দেখো আস্তে আস্তে কিভাবে সূর্যটা মিলিয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু সেই দৃশ্যটা মন ভরে উপভোগ করছি। বিচ নয়, এখানে সূর্যাস্ত দেখাটাই কিন্তু এই কার্গিল বিচে মানুষের আসার মূল উদ্দেশ্য বা মূল কারণ বলা যেতে পারে। সত্যি কিন্তু এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম আমরা এবং আমাদের সাথে তোমরাও। সূর্যের অস্তাচলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে নিই। সেটা হলো, তোমরা গ্রুপে যে কজনই থাকো না কেন, টোটোতে কিন্তু সর্বমোট 5 জন যাওয়া আসা করতে পারবে। আর এই টোটো ভাড়া লাগবে 400 টাকা, যেটা ঠিক করা হয় এখানকার ইউনিয়ন থেকে। আর আমরা যেহেতু 2 জনে বেরিয়েছিলাম তাই আমাদের কিন্তু 400 টাকাই লেগেছে। আর তোমরা দলে বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু খরচ তোমাদের মাথা পিছু অনেকটাই কম পড়বে। যাই হোক, সব মিলিয়ে যে জায়গাগুলো আজকে দেখলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু অসাধারণ এবং প্রত্যেকটা জায়গার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আর এখানকার জায়গাগুলো যেমন সুন্দর, তেমনি সুন্দর এখানকার মানুষজন এবং তাদের ব্যবহার। আর এই মুহূর্তে দাঁড়িয়েছি ফ্রেজারগঞ্জ। নাকে ভেসে আসছে শুটকি মাছের গন্ধ। যদি জিনিসটা খাই না, কিন্তু গন্ধকে বেশ চিনতে পারছি যে আশেপাশে কোথাও শুটকির চাষ হয়। চলো দেখাই এখানকার সি বিচটা তোমাদের। নির্জন সি বিচ, খুব সুন্দর। নিচের দিকটা পুরো জলে কাদায় ভর্তি, তাই আর যাচ্ছি না। ফ্রেজারগঞ্জে অবস্থিত ভগ্নপ্রায় রাজবাড়ির পাশেই রয়েছে এই গঙ্গা মন্দির। মানুষ ফ্রেজারগঞ্জ আসলে এই মন্দিরটিও অবশ্যই একবার ঘুরে দেখেন। এখানে নিত্য নিয়মিত মা গঙ্গার পূজারতি হয়। এত সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করে মনের মণিকোঠায় এক খুব সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে এবার আমাদের ফিরে যাওয়ার পালা।